স্বাগত বাংলাদেশ এখনে, আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। যেমনটি আপনারা জানেন, বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এ রায় দ্রুত কার্যকর হবে বলে আশা করছেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য সহ দেশের সবাই। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এবং শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী মেয়ে ডাক্তার নুজহাত চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা দুজন অনেক খুশি, আমি প্রতিক্রিয়াটা জানি, তারপরও আপনাকে দিয়ে শুরু করতে চাই শাহরিয়ার কবির, যে স্বাধীন বাংলাদেশে মন্ত্রিসভার দায়িত্ব পালন করা একজনের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় পেলাম আমরা, আপনি আপনার প্রতিক্রিয়াটা কিভাবে ব্যক্ত করবেন? না, আমার প্রথমে যেটা মনে হচ্ছে, এই লোকটি প্রথম যে টেলিভিশনে 2008 সালে যখন বলল যে কিসের যুদ্ধাপরাধ, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধের ঘটনা ঘটেনি, কোনো যুদ্ধাপরাধী নেই, এবং তাকে যখন বলল আপনার বিরুদ্ধে অভিযোগ, না আমি কোনো যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, এই যে অধ্যত্ত, মন্ত্রী তো হয়েছেই, খালেদা জিয়ার কল্যাণে 30 লক্ষ শহীদের রক্তে ভেজা পতাকা এদের গাড়িতে উড়েছে, মুজাহিদের গাড়িতে, নিজামীর গাড়িতে আমাদের দেখতে হয়েছে, নুজহাতকে দেখতে হয়েছে একজন শহীদের কন্যা হিসেবে। এটা তো আমাদের জন্য বিশাল দুর্ভাগ্য, কিন্তু তার চেয়ে বড় যে অধ্যত্ত যেটা আমি দেখেছিলাম, এর পরপরই কিন্তু আমি একটা ছবি বানিয়েছিলাম যুদ্ধাপরাধ ৭১ নামে, এরা ৭১-এ কি করেছিল। তো সেই ব্যক্তিটি, এবং ট্রাইব্যুনালের যখন প্রস্তুতি চলছিল, আমাকে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা থেকে জিজ্ঞেস করেছিল এই কারো বিরুদ্ধে আমি কোনো সাক্ষ্য দিতে রাজি কিনা। আমি কিন্তু এই লোকটিকে বেছে নিয়েছিলাম। আমি বললাম যে মুজাহিদ না, আমি বলেছিলাম যে কারো সম্পর্কে আমি বলতে পারি, কিন্তু আমি এই লোকটা সম্পর্কে, একে আমি ধরতে চাই, কারণ এর সম্পর্কে কিন্তু আগেও আমরা তদন্ত করেছিলাম। আমরা 93 সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে জাতীয় গণতদন্ত কমিশন হয়েছিল, যখন আমাদের শহীদ জননী জাহানারা ম্যামের নেতৃত্বে যখন আমরা নির্মূল কমিটির এই যে আন্দোলনটা শুরু করলাম, তো জাতীয় তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন, যেখানে দেশে বরেণ্য আইনজ্ঞরা ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, তারা 2 পর্যায়ে শীর্ষস্থানীয় 8 16 জন যুদ্ধাপরাধী সম্পর্কে তদন্ত করেছিলেন। তাদের প্রথম তদন্তের তালিকাতেই মুজাহিদের নাম ছিল, শীর্ষস্থানীয় একজন যুদ্ধাপরাধী, এবং তার যে দুষ্কর্ম, তার গণহত্যা বলুন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা, এগুলো তখন থেকেই কাগজে আসছে, আমাদের তদন্তে তো প্রচুর বেরিয়েছে। এরকম একটা লোক যে ওরকম অধ্যত্ত নিয়ে কথা বলেছিল, আপনি তার বিরুদ্ধে সাক্ষী এবং এই ট্রাইব্যুনালে যতগুলো 5 বছরে যতগুলো সাক্ষ্য নেওয়া হয়েছে, জামাতের আইনজীবীরা সবচেয়ে বেশি দিন জেরা করেছে আমাকে, 11 দিন একটানা আমাকে জেরা করেছে তারা, যে একটা কথা তাদের পক্ষে তারা বার করতে পারে কিনা। বারবার ওই কথাগুলো যে আপনি দেখেছেন কিনা, আমার দেখার কোনো দরকার নেই, আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে মুজাহিদ ৭১-এ পূর্ব পাকিস্তান ছাত্র সংঘ, জামাতের ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন কিনা, এবং এই পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ আলবদর বাহিনীতে পুরোটাই রূপান্তরিত হয়েছিল কিনা। সেগুলো এখন নিশ্চয়ই আর প্রশ্নের একেবারে বাইরে চলে গেছে। আমি আপনার কাছে আসবো নুজহাত চৌধুরী, আপনার অনুভূতিটা আসলে জানতে চাইবো। আজকের দিনটি নিশ্চয়ই আপনার জন্য অনেক বেশি আবেগঘন, অনেক সময় অপেক্ষা করেছেন আপনি, আপনার অনুভূতিটা আমি জানবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমার, একটা বিরতি নিয়ে ফিরছি 50 সেকেন্ড পরেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। নুজহাত চৌধুরী, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম, আপনার আজকে কেমন মনে হচ্ছে, কিরকম লাগছে? তারপর আপনি বলছিলেন যে আপনার মার সাথেও কথা হয়েছে, আপনার মানে পুরো পরিবারের অনুভূতিটা কিরকম? জিনিসটা হচ্ছে, না বলছিলাম যে মার সাথে আসলে এখনো কথা বলতে পারিনি, হ্যাঁ ফোনে পাইনি মাকে এখনো। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি আপনাকে একটু মানে এটা একটু ভাবতে বলি যারাই শুনছেন আমাকে, এই সেই লোক কিন্তু
শীর্ষস্থানীয় আলবদরদের একজন, যারা বাবাদের নামগুলো লিস্ট করেছে, জি, বাবাদেরকে বাড়ি থেকে তুলে তুলে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এরা থেকে নির্যাতন করিয়েছে বাবা সহ বাবার মতো বুদ্ধিজীবীদেরকে, এবং তারপরে রায়ের বাজার, মিরপুর এসব জায়গায় নিয়ে বদ্ধভূমিতে তাদেরকে ব্রাশ ফায়ার করে বেয়নের চার্জ করে মেরেছে। আমরা দেলোয়ার সাহেব বলে একজন সাক্ষী, যিনি জীবিত ফিরে আসতে পেরেছিলেন, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরীর নির্মম অত্যাচারের কথা জানি। আমি তো জানি যে পরের দিনই বাবাকে নেওয়া হয়েছে। আপনি একজন সন্তান হিসাবে এটা চিন্তা করতে পারবেন না মানসিক ট্রমাটা কোন জায়গায় হয়। সুতরাং একজন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ী শীর্ষস্থানীয় আলবদরের শাস্তি বাংলাদেশ করছে, এটা আমার জন্য কি পাওয়া এবং আমাদের জন্য কি বিষয়, এটা আপনি যদি আমার জায়গায় না থাকেন, আমার মতো 40 বছরের অভিজ্ঞতা না থাকে, আমার মতো বাবার খুনিদের গাড়িতে বাবার রক্তে রাঙানো পতাকা না দেখেন, আপনি সেটাকে আসলে এটাকে বলাও খুব ডিফিকাল্ট, এটাকে ধারণ করাও খুব ডিফিকাল্ট। অবশ্যই আপনি আগে বলছিলেন যে আপনি একসময় আশা ছেড়ে দিয়েছিলেন, যে একসময় আশা ছেড়ে দিয়েছিলাম তা না, আমি আসলে আশা করতাম না। এই চাচাদের সাথে, মার সাথে আমরা তো সবসময় এই দাবির পিছনে সোচ্চার ছিলাম, কিন্তু মাকে যেরকম দেখতাম বিশ্বাস করতেন যে একদিন হবে। আমি মাকে বলতাম, মা তোমরা তো 71 দেখা, সেজন্য তোমরা এত পজিটিভ। কিন্তু আমি তো দেখেছি জিয়াউর রহমানের মতো স্বৈরশাসককে, আমি তো দেখেছি এরশাদকে, আমি দেখেছি জিয়াউর রহমান বাবার খুনিদের একজন, মানে যে ধরিয়ে দিয়েছিল বাবাকে, মৌলানা মান্নানকে প্রতিমন্ত্রী করেছে আর এরশাদ এসে তাকে পূর্ণমন্ত্রী করেছে। আমি তো সেরকম বিজয়ের উল্লাস দেখি নাই 2013-র আগে, বা আমি মানে তার আগে তো আমি দেখি নাই যে সত্যি সত্যি এরকম বিজয় হয়। আমি আসলে কোনোদিন সত্যি ভাবিনি, কারণ আমার খেয়াল আছে আমরা এরকম মঞ্চে যখন বক্তৃতা দিয়ে নামতাম, তখন আমাদের দিকের লোকজনই বলতো যে মানে বলো জামাতের বিচারের কথাটা বলো না, ওটা তো আসলে ইমপ্র্যাকটিক্যাল, এরকম, মানে এটা একটা ইমপ্র্যাকটিক্যাল, এরকম আমাদেরই সবার মধ্যে। আমিও সবসময় মনে করি যে কিভাবে সম্ভব, এই মুজাহিদরা মন্ত্রী, শাহজাজ প্রধানমন্ত্রী হয়, অস্বীকার করছে, সেখানে অস্বীকার করছে তা না, তারা মন্ত্রী এই দেশের, তারা মন্ত্রী, এবং আমাদের পক্ষের লোকজনদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা, এগুলোর সীমা আপনি চিন্তা করতে পারবেন না। সুতরাং অনুভূতি আসলে মানে বুঝিয়ে আপনাদেরকে বলা সম্ভব না। কিন্তু যে জিনিসটা আমি আজকে একটু উল্লেখ করতে চাই, যে কারণে আজকের দিনটা স্পেশাল এবং এই রায়টা স্পেশাল, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে, আপিল বিভাগ থেকে আসা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য এটা কিন্তু প্রথম রায়। এবং এই রায়ের বিশেষত্ব সেটা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য পরিকল্পক অথবা সংগঠককে যে সমান পরিমাণ দায় নিতে হবে, এটা আমরা মানে আদালত কর্তৃক একেবারে এটা গৃহীত হলো এবং এটা ধারণ করা গেল, এটা প্রতিষ্ঠিত হলো। শম্পা, বিষয়টা অনেক আগে এটা প্রতিষ্ঠিত, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি বলি যে যখন নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, নুরেমবার্গে, টোকিও, ম্যানিলাতে জাপানি যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তখন কিন্তু এই বিষয়টা সামনে এসেছিল। আমি জেনারেল ইয়ামাশিতার কথাটা বহু জায়গায় লিখেছি। জেনারেল ইয়ামাশিতার বিচারের সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল মানে ম্যানিলার গণহত্যা। জাপানি সৈন্যরা ম্যানিলাতে 1 লক্ষ নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। তো ইয়ামাশিতার উকিল আদালতে বললেন, ট্রাইব্যুনালে, যে যখন এই হত্যাকাণ্ড চলছে, জেনারেল ইয়ামাশিতা কয়েকশো মাইল দূরে প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপের কাছে অবস্থান করছিলেন। এ সম্পর্কে বিন্দু বিসর্গ তিনি জানেন না এবং তার কোনো লিখিত নির্দেশ কেউ দেখাতে পারবে না। আদালত বলল তিনি নিজের হাতে খুন করেছেন কি করেননি সেটা বড় কথা নয়, তিনি অধিনায়ক ছিলেন, হি ওয়াজ দ্য কমান্ডার, এবং তার সৈন্যরা যা করেছে তার 16 আনা দায়িত্ব তাকে নিতে হবে। জি শাহরিয়ার কবির, আপনার কাছে এরপরে বিরতি থেকে এসে আমি পরবর্তী কিছু প্রক্রিয়া সম্পর্কে শুনবো এই মামলারই। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে হবে আমার, একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার কবির, এই রায় কার্যকরের পরবর্তী প্রক্রিয়াগুলো একটু ছোট করে আপনার কাছে শুনতে চাইবো। পরবর্তী প্রক্রিয়া তো যেটা হচ্ছে রিভিউর একটা ব্যাপার আছে, যদিও আমাদেরই ট্রাইব্যুনাল একমাত্র ট্রাইব্যুনাল যেখানে এই ধরনের অপরাধগুলো সারা পৃথিবীতে
আমরা এই খুনিদেরকে, গণহত্যাকারীদের আপিলের সুযোগ দিয়েছি, আপিলের পরে তাদের রিভিউ আবেদনেরও সুযোগ দিয়েছি, রাষ্ট্রপতির ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি, এগুলো সবই দিয়েছে। তো এই প্রক্রিয়াগুলো এখন অনুসরণ করতে হবে, 15 দিন সময় দিতে হবে এবং 15 দিনের শেষ দিন তারা রিভিউর আবেদন করবে। রিভিউটা হয়তো সুপ্রিম কোর্ট চাইলে দ্রুত তারা করবেন, কিন্তু তারপর তো আবার ওই ক্ষমা চাওয়ার একটা ব্যাপার আছে। তো এই প্রক্রিয়াগুলো, আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে আমি মনে করি 1 থেকে 1.5 মাসের মধ্যে দণ্ড কার্যকর হয়ে যাবে। আর যারা পলাতক রয়েছে তাদের বিষয়ে আসলে কি ধরনের উদ্যোগ সরকারের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পলাতকদের ব্যাপারে কতগুলো কঠিন ব্যাপার হচ্ছে যে এরা তো পালিয়েছে পশ্চিমের দেশগুলোতে, যেখানে মৃত্যুদণ্ড অনুমোদন করে না। তারা ওইটা নিয়েই তারা সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছে যে আমি দেশে ফিরে গেলে আমার দণ্ড হয়ে গেছে, আমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সুতরাং এটা নিয়ে ফেরত আনাটা খুব কঠিন হবে। কিন্তু যেটা সরকার করতে পারে, গণমাধ্যমে জানানো, পশ্চিমের গণমাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরা যে এই লোকগুলো কি করেছে, তোমরা কি এই গণহত্যাকারীদের সঙ্গে ঘর করতে চাও? তোমাদের পাশে তোমার প্রতিবেশী একজন গণহত্যাকারী হবে যে এই ধরনের অপরাধ করেছে, তুমি কি স্বস্তি বোধ করবে? কেন তোমার দেশ গণহত্যাকারীদের আশ্রয়স্থল হবে? এই কথাটা সরকারকে বলতে হবে, পশ্চিমের গণমাধ্যমে বা অন্যান্য যে ফোরামগুলোতে আছে। আমরা তো বলেই যাচ্ছি, সরকারকেও বলতে হবে। আমরা যদি একটা জনমত তৈরি করতে পারি, তখন তারাই ফেরত পাঠাবে যে না, গণহত্যাকারীরা আমাদের দেশে থাকতে পারবে না। আপনারা কোনো, যারা শহীদ পরিবারের সন্তান, আপনারা এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন বা কোনো রকম আলোচনা বা কোনো কথা হয়েছে? উদ্যোগটা তো আসলে সরকারকে নিতে হবে। আমাদের দিক থেকে তো এই ব্যাপারে সবসময় একটি দাবি আছে যে বিশেষ করে ধরেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা যদি বলেন, আমার বাবা যেহেতু শহীদ বুদ্ধিজীবী ছিলেন, আমার বোন ছিল চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান কেসে একজন সাক্ষী। সুতরাং আমার জন্য তো এটা খুবই জরুরি চাওয়া যে বন্দি বিনিময় চুক্তি হোক, অথবা কোনো এক ধরনের বিভিন্ন দুইটা গভর্নমেন্টের মধ্যে কোনো একভাবে কিছু একটা চুক্তি হোক, যেন আমরা আমাদের দেশের যারা আদালত কর্তৃক প্রমাণিত ক্রিমিনাল তাদেরকে যেন আমরা ফেরত আনতে পারি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ কি আমরা দেখেছি কিনা? সমস্যা হচ্ছে ওইখানে না, সরকার আলাপ আলোচনা করছে, এটা আমরা জানি। যেমন বঙ্গবন্ধুর খুনিদেরকে ফেরত আনার ব্যাপারে তো অনেক অগ্রগতি হয়েছে। এক্ষেত্রেও যেটা হচ্ছে আলোচনা চলছে, কিন্তু আমি বলছি যে সমস্যাটা কোথায়? সেইখানে অনেক তথাকথিত মানবাধিকার সংগঠন আছে, জামাত যাদেরকে কিনে ফেলেছে, সেইখানে পার্লামেন্টে হইচই হবে, সেখানকার গণমাধ্যমে হইচই হবে যে না, এদেরকে এভাবে ফেলে দেওয়া যায় না, এটা বিচারের নামে প্রহসন হয়েছে, এদের রাজনৈতিক প্রতিপক্ষ বলে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা তো জামাতি প্রচারণাটা তো আছে। এই অপপ্রচারের মোকাবেলাটা আমি বলবো যে যেভাবে করা দরকার ছিল, সরকার কিন্তু সেভাবে করতে ব্যর্থ হয়েছে। আমরা বলে যাচ্ছি, এই যে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, গত 24 বছর ধরে বলে যাচ্ছি বিচারের প্রয়োজনটা কেন। এখন বলছি এই যে ট্রাইব্যুনাল যে বিচার করছে, এটা কতটা স্বচ্ছ, কতটা মানসম্পন্ন, এবং আমরা যে 40 বছরের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সরকারের যে কাজগুলো, যে কূটনৈতিকভাবে যেভাবে এই অপপ্রচারগুলো মোকাবেলা করা দরকার, পাল্টা সম্মেলন করা দরকার। ওরা 100টা সম্মেলন করছে, আমি তো 10টা সম্মেলন করতে পারছি না। ওরা একটার পর একটা শুনানি করে যাচ্ছে, আমেরিকার কংগ্রেসে, ইউরোপিয়ান পার্লামেন্টে, বিভিন্ন পার্লামেন্টে তারা যাচ্ছে, কথা বলছে। আমাদের তরফ থেকে কিন্তু এরকম উদ্যোগের কিন্তু দৃশ্যমান নয় উদ্যোগগুলো। তো সরকারকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমরা তো একটা আন্তর্জাতিক অঙ্গনে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যে একটা দেশ সীমিত সামর্থ্য নিয়ে নিজেদের আইনে, নিজেদের আদালতে, নিজেদের বিচার ব্যবস্থায় কতগুলো আন্তর্জাতিক অপরাধের বিচার করছে। এইটা যদি প্রতিষ্ঠিত হয়, যে সমস্ত দেশে গণহত্যা ঘটেছে, গত শতাব্দীতে প্রায় শতাধিক গণহত্যার ঘটনা ঘটেছে বিভিন্ন দেশে, উপর্যুপরি গণহত্যার ঘটনা ঘটেছে, সেই সব দেশ যাদের হাইব্রিড কোর্ট গঠনের সামর্থ্য নেই, জাতিসংঘের কোর্ট করতে গেলে শত শত কোটি টাকা দরকার, বিশাল অঙ্ক, যাদের সামর্থ্য নেই, তারা আমাদের দৃষ্টান্ত অনুসরণ করে তারা নিজেরা তারপর এখন পর্যন্ত যেটুকু করতে পেরেছে সরকার বা যতটুকু এগিয়েছি আমরা, তাতে আপনার কাছে যদি জানতে চাই, তাতে আসলে কিছুটা নিশ্চয়ই সন্তুষ্ট আপনারা? না, তা তো বটেই। এই কথাটা আমাকে নির্দ্বিধায় স্বীকার করতে হবে, কারণ আমি তো আপনাকে আগেই বলেছি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে বাবার খুনিদেরকে আমি মন্ত্রী হতে দেখেছি, প্রধানমন্ত্রী হতে দেখেছি, প্রেসিডেন্ট হয়ে আর্মির স্যালুট নিতে দেখেছি। সুতরাং এই বাংলাদেশে এরকম কোনোদিন হবে যে যুদ্ধাপরাধীর বিচার হবে এবং সমস্বরের সবাই, বিশেষ করে তরুণ প্রজন্ম, যুদ্ধাপরাধীদেরকে ঘৃণা করবে, এই দিন তো আমি আসলে স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেই কারণে মানে কোথা থেকে কোথায় এসেছি, 75-এর পরে
যে মিনি পাকিস্তান হয়ে গেছিল বাংলাদেশ, সেই দুরূহ সময় থেকে আজকে যে পর্যায়ে এসেছি, অবশ্যই সরকারকে ধন্যবাদ দিতে হবে, আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে হবে। তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে যদি না আনতো তাহলে কিন্তু এটা হতো না, আমরা দেখতাম না। সবচেয়ে বেশি যেটা দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে, বিশেষ করে তার সাহস এবং ব্যক্তিগত ঐকান্তিক ইচ্ছার জন্য হচ্ছে। না হলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে ফিরছি, আবার একটা বিরতি নিতে হবে আমার, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে। আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার কবির, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু তাদের অনুসরণকারী একটা বড় অংশ কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশেই থেকে যাচ্ছে বা যাবে হয়তো। তো আদর্শিকভাবে তাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা পুরো দেশ হিসেবে আমরা প্রস্তুত কিনা, বা কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? আমরা একটা কথা কিন্তু ট্রাইব্যুনালের শুরু থেকে আমরা বলছি, এবং আন্তর্জাতিক অঙ্গনের উদাহরণও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, তখন কিন্তু প্রথম দফায় 21 জন ব্যক্তি এবং 7টি সংগঠনের বিচার হয়েছিল। 7টি সংগঠন বলতে নাৎসি পার্টি তো ছিল, গেস্টাপো ছিল, এসএস ছিল, এসডি ছিল, তাদের আলবদর, রাজাকার, আল শামস, এগুলো সবগুলোর বিচার হয়েছে, শাস্তি হয়েছে। কিন্তু আমরা যখন বলছি ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচার করতে হবে, কেন সংগঠনের বিচার চাইছি? নিজামী বলুন, মুজাহিদ বলুন, এরা তো গোলাম আজমরা, এরা যে অপরাধগুলো করেছে একটু ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করবার জন্য করেনি, চিনতও না তাদেরকে ব্যক্তিগতভাবে। দলের একটা আদর্শ ছিল, দলের নীতি ছিল, আদর্শটা হচ্ছে মদদিবাদ, যে আমি আমার ইসলামের দোহাই দিয়ে আমার প্রতিপক্ষকে, রাজনৈতিক প্রতিপক্ষকে আমি হত্যা করব। ইসলামের কাছ থেকে তারা সে বৈধতা নিয়েছে, ইসলামকে রাজনীতিতে টেনে এনেছে। এইটাই আমরা বলছি যে 72-এর সংবিধানে তো এটা ছিল না, ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে সেখানে আবার জিয়াউর রহমান এই জিনিসগুলো ঢুকিয়েছে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। তো সেইখানে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি যদি ব্যক্তির বিচার করেন, দলের বিচার না করেন, যেমন আমি খুব নির্দিষ্টভাবে শম্পার কথা বলতে পারি। শম্পার বাবাকে যে হত্যার যদি যার জন্য দায়ী করি, একজন ব্যক্তি, একজন দলের নাম, একটা দলের নাম জানি, ব্যক্তি হচ্ছে আব্দুল মান্নান, আর দলটা হচ্ছে যে মাওলানা মান্নান নামে পরিচিত, তার দল হচ্ছে আলবদর। এখন আব্দুল মান্নান কিন্তু বেঁচে নেই, মাওলানা মান্নান বেঁচে নেই, তার বিচার করা যাবে না। এখন যদি আলবদরেরও যদি বিচার না হয়, তাহলে তো নুজহাত চৌধুরী শম্পা তার বাবার হত্যার বিচার পাবে না, সরাসরি হত্যার কথা যদি বলি। তো জামাত এই বাহিনীগুলো তৈরি করেছে, জামাতের সিদ্ধান্ত অনুযায়ী বাহিনী, ঘাতক বাহিনী গঠিত হয়েছে, গণহত্যা হয়েছে। জামাতের বিচার না করে ব্যক্তির বিচার করলে, এই বিচার আমি বারবার বলছি 30 লক্ষ শহীদ পরিবার বা আমাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমি যেটা আবারও একই প্রশ্নই করি, যে যারা অনুসরণকারী, আপনি জামাত নিষিদ্ধ করার কথা বলছেন, সেটা প্রক্রিয়াধীন আছে। আদর্শিকভাবে যারা অনুসরণ করে, একটা বড় অংশ হয়তো করে, বিশেষ করে ইদানিং গ্রামে গঞ্জে গেলে দেখা যায় অনেক বেশি নারীরা আসলে অনেক বেশি উদ্বুদ্ধ ওরা করছে বা করা হচ্ছে, তাদেরকে কিভাবে আসলে? আমাদের একটা এটা ভ্রান্ত ধারণা আমি বলবো। আপনি যদি আলাদা ভোটের হিসেব দেখেন, এত যে টাকা তাদের, এত কিছু, তারপরও জামাত এখানে 3 থেকে 4 ভাগের বেশি, শতকরা 4 ভাগের বেশি ভোট পায় না, এবং যা পায় সেও বিএনপির কারণে পায়, বিএনপির সঙ্গে জোট বাঁধার কারণে। কিন্তু এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে তো বোঝাতে হবে জামাতের রাজনীতিটা তো, এটা তো পাকিস্তানের রাজনীতি, এটা বাংলাদেশের রাজনীতি। এটা কিভাবে সম্ভব আপনাদের কাছে শুনবো। আমি ছোট্ট একটা 1 মিনিটের একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে। এখন নুজহাত চৌধুরী, যে প্রশ্নটা আমি শাহরিয়ার কবিরকে করেছিলাম, যে আদর্শিকভাবে জামাতের অনুসরণকারী যুদ্ধাপরাধী যারা ছিল, তাদের অনুসরণকারীদের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত কিনা, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রস্তুত কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো চাচার সাথে একদম একমত, যে যদি আমরা দলের বিচার না করি এবং যে অপরাজনৈতিক আদর্শ, যে আদর্শ নিয়ে তারা কাজ করে, তার মূলোৎপাটন না করি, তাহলে কিন্তু শুধু যুদ্ধাপরাধীর বিচারটা কিন্তু আংশিক হবে। বরং আমার ভয় হয় যে তাতে আমরা কিন্তু আরো বড় একটা ব্লাডবাথ সেটার দিকে
সামনে চলে যাব। কারণ আমরা যেটা বলতে চাচ্ছি, আপনি একটা প্রশ্ন করেছিলেন চাচাকে যে গ্রামেগঞ্জে আপনি দেখতে পাচ্ছেন যে মানে সরল মনা মানুষগুলো, নারীদেরকে অনেক এটা আমরাও খেয়াল করছি বলছি, কিন্তু জিনিসটা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা একটু স্পষ্ট করে বলতে চাই, ইসলাম আর জামাতে ইসলামের মওদুদিবাদ কিন্তু এক কথা নয়। যারা মওদুদিবাদকে ইসলাম মনে করেন তারা কিন্তু ইসলামের সঠিক রাস্তায় নেয়। মানে এই জায়গায় আমার প্রশ্নটা, এই বিষয়টা যেমন আপনি বুঝছেন বা শাহরিয়ার কবির বুঝছে, গ্রামে যারা সাধারণ মানুষ বা যাদেরকে আসলে বোঝানো হচ্ছে অন্যভাবে, তাদেরকে আমরা কিভাবে আসলে প্রোটেক্ট করব বা সেখানে কিন্তু আমাদের একটু অক্ষমতা রয়ে গেছে আমি মনে করি। আমাদের পক্ষের শক্তিকে আসলে আমাদেরকে তাদেরকে কাছে গিয়ে বোঝাতে হবে। এই ক্ষেত্রে আমাদের যারা আলেম আছেন, তারা যারা সত্যি একেবারে প্রগাঢ়ভাবে ধার্মিক কিন্তু রাজনৈতিক কারণে ইসলামকে ব্যবহার করেন না, তাদেরকে কিন্তু একটু এগিয়ে আসতে হবে। কারণ আপনি যখন দেখছেন জামাত ইসলামী মওদুদির অনইসলামিক বিভিন্ন ফতোয়া, এটা নিয়ে কিন্তু বইয়ের পর বই আছে, সেটা এখন এখানে আমি উদাহরণ দেওয়ার সময় নেই। যেমন সূরা আল বাকারার প্রথম 4 লাইন শেষের 4 লাইন নাকি প্রথমে সংযুক্ত করা হয়েছিল, মানে সে কোরআন শরীফের ভুল ধরার মতো সে আস্পর্ধা দেখাচ্ছে এরকম। মানে সুতরাং মওদুদির প্রচুর জিনিস কিন্তু ইসলাম বিরোধী। আসলে মওদুদিবাদকে যদি কেউ ইসলাম মনে করেন তাহলে কিন্তু তিনি নিজের ইসলামের ইমানের ক্ষতি করবেন বলে আমি অন্তত মনে করি। আমাদের যে আলেমরা জামাতে ইসলামের ভুলগুলো ধরতে পারেন, জামাতে ইসলাম যেটা প্রোপাগেট করে ওটা ইসলাম না, ওটা মওদুদিবাদ, সেটা তুলে ধরতে হবে আসলে গ্রাসরুট পর্যায়ে গিয়ে। তবে আমি একটা কথা বলি, মানুষের যে ধর্মানুভূতি, সেটা কিন্তু জামাতের প্রতি সাপোর্ট বলে ভুল করলে ভুল হবে। কিন্তু যেটা হয় আমরা যেহেতু অশিক্ষিত, আমাদের ধর্মীয় জ্ঞানও কম, আমাদের লেখাপড়ার জ্ঞানও কম, সেই জন্য আমরা খালি ভয়ের কারণে তার বিরোধিতা করতে পারি না। কিন্তু আমাদের যদি লেখাপড়ার কথা যখন এলো, আমি একটু বলি, আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমরা শিগগিরই নির্মূল কমিটির তরফ থেকে একটা শ্বেতপত্র বার করতে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো আলিয়া মাদ্রাসা আছে এখানে মূল ধারাটা হচ্ছে মওদুদিবাদ, আর কওমি মাদ্রাসা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওহাবিবাদ, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, একেবারে সন্ত্রাস। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রায় বলেন যে জামাত কোনো রাজনৈতিক দল না, একটা সন্ত্রাসী সংগঠন। মওদুদিবাদের সঙ্গে সন্ত্রাসের কোনো পার্থক্য নেই। এই যে সন্ত্রাসী দল, আমি হরকাতুল জিহাদ নিষিদ্ধ করছি, লস্করে তৈয়বা নিষিদ্ধ করছি, কদিন আগে আনসারুল্লাহ নিষিদ্ধ করলাম, তো জামাতকে কেন সন্ত্রাসীদের গডফাদার হিসেবে নিষিদ্ধ করব না? সন্ত্রাস কি করে রাজনীতি হয়? শাহরিয়ার কবির, আমরা খোদ সরকারি মন্ত্রীদেরও বলতে শুনেছি যে এই এতগুলো মানুষ তারা তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সেটার জন্য সরকার আসলে প্রস্তুতি নিচ্ছে বা সময় নিচ্ছে। আন্ডারগ্রাউন্ডে যাক না, জামাতের তো এখনো আন্ডারগ্রাউন্ডে তাদের যে নেটওয়ার্ক, এই যে জঙ্গি সংগঠন যে ব্যান করছি, সব তো আত্মগোপন করে আছে। এই আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলোকে এক এক সময় এক এক নামে আত্মপ্রকাশ করে জামাতের আস্তিনের তলায় এরকম শতাধিক সংগঠন তারা রেখে দিয়েছে। কিন্তু নিষিদ্ধ করলে যেটা হবে, জামাত একটা বেআইনি অবৈধ সংগঠনে পরিণত হবে, সাধারণ মানুষকে দলে টানতে পারবে না। ওই যে এনজিওর নামে নানাভাবে বোরখা উপহার, বিনা পয়সা বোরখা দিয়ে মেয়েদেরকে যেভাবে দলে টানছে, মেয়েরা কেন গ্রামে যাচ্ছে? বিনা পয়সা বোরখা দিচ্ছে, মেয়েটা কেন বোরখা পরবে না? যে সুবিধাগুলো দেয় রাজনৈতিক দলকে, সেই সুবিধাটা নিয়ে তারা ফ্লারিশ করতে পারবে না। সেই জন্য আমরা বলছি এটাকে অবৈধ করতে হবে। এবং শুধু জামাত নিষিদ্ধ করে না, তার যে অর্থনৈতিক যে নেটওয়ার্কটা, তাদের ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলো জাতীয়করণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সামাজিক প্রতিষ্ঠান, এনজিও গুলো, সবগুলো সরকারের নিয়ন্ত্রণে আসতে হবে। মাদ্রাসা শিক্ষাকে আমি যদি পরিবর্তন না করি, তো ওখানে তো পয়দা হতেই থাকবে, মওদুদিবাদীরা পয়দা হবে। সে জামাত ইসলামের নামে রাজনীতি করুক, কিংবা কখনো যেটা আমি বললাম একটু আগে যে লিবারেল ইসলামিক পার্টির নামে রাজনীতি করুক, কিচ্ছু যায় আসে না যদি সে রাজনীতি হয় মওদুদিবাদ। আমাদের কাছে আদর্শটা হচ্ছে মুখ্য, রাজনীতিটা হচ্ছে জি। আর রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ বা শুধু সরকারি দল হিসেবে একা আওয়ামী লীগের পক্ষে কতটুকু সম্ভব? বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এই ক্ষেত্রে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? সবচেয়ে বিপদ হচ্ছে আমাদের বিএনপিকে নিয়ে। বিএনপি তো জামাতকে যেভাবে আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে, এখন জামাতের বিরুদ্ধে বলা মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে বলা। এখন জামাতের বিএনপির বিরুদ্ধে বলা মানে পাকিস্তানের বিরুদ্ধে বলা, মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে বলা, সৌদি আরবের বিরুদ্ধে বলা, এমনকি জামাত নিষিদ্ধ করার কথা বললে আমেরিকাও একটু নাখোশ হয়। কারণ জামাতের সঙ্গে আমেরিকার স্বার্থ আছে 71 সাল থেকে। 71-এ আমেরিকা তো পাকিস্তান জামাতের পক্ষে ছিল, এখনো তারা তাই আছে। সেই জন্য আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে যে সাহসের সঙ্গে
জঙ্গি মোকাবেলা করছেন। আমি মনে করি জঙ্গিবাদ কখনো পুরোপুরি মূলোৎপাটন করা যাবে না। জঙ্গিবাদের দর্শন এবং রাজনীতি, তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থানগুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি। অবশ্যই আপনাদের সাথে আরো কথা বলবো, আমার একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরেই। আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার কবির, যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল যে এই আদর্শের মৃত্যু ঘটানো আসলে সম্ভব কিনা এবং কিভাবে সম্ভব, সেই প্রসঙ্গটাতেই আবার। না, নিশ্চয়ই সম্ভব। পাকিস্তান তো তৈরি হয়েছিল ইসলামের নামে, এবং এই পাকিস্তান সম্পর্কে বাঙালিদের মোহ ভাঙতে 6 মাসে বেশি লাগেনি তো। যে বাঙালিরা পাকিস্তান আন্দোলন করেছেন, বঙ্গবন্ধু তো পাকিস্তান আন্দোলনে ছিলেন, এবং তার সমসাময়িক রাজনীতিবিদরা এই বাংলাদেশ, তখন পাকিস্তান যখন তৈরি হয়, বেঙ্গলে তখন মুসলিম লীগ ক্ষমতায়, অন্য কোনো জায়গায় পাকিস্তান অন্য দিকেও তখন মুসলিম লীগ ক্ষমতায় ছিল না। কিন্তু তখন 6 মাস পরেই তো আমরা জিন্না এসে বললেন উর্দু রাষ্ট্রভাষা হবে, আমরা মোহভঙ্গ হলো। এবং ধীরেন্দ্রনাথ যখন বললেন, তখন আমাদের গণপরিষদে যখন প্রস্তাব আনলেন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করবার, তখন তাকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে। জিন্না বসেছিলেন সংসদে, এবং লিয়াকত আলী এবং অন্যান্য মুসলিম লীগের নেতারা প্রধানমন্ত্রী, তখনই তো পাকিস্তানের মৃত্যু ঘণ্টা তখনই বেজে গেছিল। এবং তারপর 23 বছর সময় লেগেছে পাকিস্তানের রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে। ইসলামের নামে যে দেশটা তৈরি হয়েছিল তার কবর, দ্বিজাতি তত্ত্বের কবর 71-এ হয়ে গেছে। 72-এ আমরা একটা অসাধারণ সংবিধান তৈরি করেছি, যে দেশে ধর্মের নামে রাজনীতি থাকবে না, ধর্মনিরপেক্ষতা হবে রাষ্ট্রের অন্যতম মূলনীতি। কি হলো? নৃশংসভাবে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে, সেই পাকিস্তানপন্থীরা, সেই পাকিস্তানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্যে। তো লড়াইটা করতে হবে সেইখান থেকে, যে আগে আমাদেরকে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। না, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। বঙ্গবন্ধু পরিষ্কার বলেছেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এবং ধর্মকে রাজনীতি এবং রাষ্ট্রের বাইরে রাখতে হবে। এটা ধর্মের পবিত্রতা রক্ষার জন্য। কারণ তিনি বলছেন, আমরা দেখেছি 23 বছর ধর্মের নামে কিভাবে শোষণ, পীড়ন, নির্যাতন হয়েছে আমাদের উপর। আমরা 71-এ দেখেছি ধর্মের নামে, ইসলামের দোহাই দিয়ে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, আর আমাদের মেয়েদেরকে গনিমতের মাল বলে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে, বা তারা ধর্ষণ করেছে। তো সেই জন্য ওই জায়গায় হাত দিতে হবে, যে মূল সংবিধানটা ফিরিয়ে আনা, এবং সেই সংবিধানের আলোকে আমাদের শিক্ষা বলুন, সমাজ বলুন, সমস্ত শিল্প সংস্কৃতি নীতি বলুন, সবকিছুকে, নারী নীতি, সবকিছু তার আলোকে সাজাতে হবে। আমি একটু এই বিষয়টা, উনি যেটা বলছিলেন যে শিক্ষা, সমাজ ব্যবস্থা বা যে নীতিগুলো আছে, সেগুলো আসলে কিভাবে এখন থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে? প্রস্তুতির জন্য মূল ক্ষেত্র তো হচ্ছে শিক্ষা। স্কুল থেকে আপনি এমন শিক্ষা দেবেন যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, ধর্মচর্চাও থাকবে, কিন্তু এমন ধর্মচর্চা থাকবে যেটা কোনো মৌদুদিজমের রাজনৈতিক অভিলাষের কলুষিত না, অথবা ওয়াহাবিজমের এক্সট্রিম জঙ্গিবাদে কলুষিত না। একটা জিনিস একটু স্পষ্ট করে সবাইকে বোঝাতে হবে, এবং শিক্ষাই সেটার একমাত্র হাতিয়ার। সেটা হচ্ছে ওয়াহাবিজম আর মৌদুদিজম আমাদের ইসলাম নয়, বরং ইসলামকে ব্যবহার করে মৌদুদিজম রাজনৈতিক অভিলাষ চালাচ্ছে, এবং ওয়াহাবিজমের যে এক্সট্রিম ধারা আইএস, তাদের উপর এখন ওয়াহাবি স্টেট সৌদি আরবই বম্বিং করছে। সুতরাং এরা কিন্তু ইসলাম নয়, এরা যে ইসলামকে ব্যবহার করে ইসলামকেই খাটো করছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে মুসলমান হিসাবে। এটা আমাদের নিজেদেরই দায়িত্ব, এবং এটা স্পষ্ট করে বোঝা সবার প্রয়োজন যে ওয়াহাবিজম এবং মৌদুদিজমকে প্যাট্রোনাইজ না করলে বা এদেরকে ধ্বংস করলে আমরা কিন্তু ইসলাম দেশ থেকে উঠে যাচ্ছে তা তো না, বরং সঠিক পথের ইসলামটাই থাকবে। আমি আমার সময় শেষে আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আমরা 71-এ দেখেছি যে যারা বুদ্ধিজীবী বা মুক্তমনা যারা, তাদেরকে আসলে একরকম ভাবে ইয়ে করা হয়েছে। এখন আবার নতুন করে দেখছি, বিশেষ করে আপনি নিশ্চয়ই বিষয়টি ভালো করে জানবেন, যে একটা মৃত্যু ঝুঁকি বা একটা এই ধরনের থ্রেট আপনাদের উপরও থাকছে সব সময়। এটার সাথে কিভাবে? এটা জামাতের রাজনীতির সঙ্গে এটা সম্পর্কিত। জামাতের একেবারে সেই 53 সাল থেকে দেখুন, পাকিস্তানে তারা এই কাজই করেছে। 71-এ মুক্তিযুদ্ধে যাদেরকে হত্যা করেছে তারা তো মুক্ত চিন্তার প্রগতিশীল বুদ্ধিজীবী, পেশাজীবী। এবং এরপরও জামাত যখন আত্মপ্রকাশ করেছে, সে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করা থেকে শুরু করে 79 সালে যা করেছিল, ধারাবাহিকভাবে এটা চলছে। সেই জন্য এই রাজনীতি, এই দর্শন
এইটাকে বন্ধ একেবারে করতে হবে। নির্মূল করতে না পারলে এই হত্যা বন্ধ সম্ভব করা না। যাবে না। আমার সময় শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।